নমস্কার, শুভ সকাল শ্রোতা বন্ধু। সবাইকে স্বাগত জানাই আমাদের অভিজ্ঞাপনের আরও এক নতুন পর্বে। শ্রোতা বন্ধু, জল, এই ছোট্ট শব্দটির মধ্যেই লুকিয়ে আছে আমাদের অস্তিত্বের মূল ভিত্তি। পৃথিবীতে প্রাণীর বিকাশ থেকে শুরু করে মানুষের দৈনন্দিন জীবনযাপন, সবকিছুর সঙ্গেই জল ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু দুঃখের বিষয়, আধুনিক সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে আমরা যেন এই অমূল্য সম্পদের গুরুত্ব ক্রমশ ভুলে যাচ্ছি। অযথা জল অপচয়, অপরিকল্পিত ব্যবহার, বনভূমি ধ্বংস এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে আজ বহু অঞ্চলে দেখা দিয়েছে তীব্র জল সংকট। বিশেষ করে গ্রীষ্মকালে এই সমস্যা আরও প্রকট হয়ে ওঠে। অনেক মানুষকে প্রতিদিন বহু দূর পথ অতিক্রম করে পানীয় জল সংগ্রহ করতে হয়। তাই বর্তমান সময়ে জল সংরক্ষণ শুধু একটি প্রয়োজন নয়, এটি একটি দায়িত্ব। বৃষ্টির জল সংরক্ষণ, পুকুর জলাশয় রক্ষা এবং দৈনন্দিন জীবনে সচেতনভাবে জল ব্যবহার, এই ছোট ছোট পদক্ষেপই ভবিষ্যৎকে সুরক্ষিত করতে পারে। এই প্রসঙ্গে ত্রিপুরার জম্পুই পাহাড়ের ভাংমন গ্রামের কথা বিশেষভাবে বলতেই হয়। প্রায় ৩,০০০ ফিট উচ্চতায় অবস্থিত এই গ্রামটি প্রকৃতির এক অপরূপ নিদর্শন। চারদিকে সবুজে ঘেরা পাহাড়, নির্মল বাতাস এবং শান্ত পরিবেশ, সব মিলিয়ে এটি যেন প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক ছোট্ট স্বর্গ। কিন্তু এই সৌন্দর্যের মাঝেও একসময় ছিল কঠিন বাস্তবতা। ভাঙ্গন গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে ভয়াবহ জল সংকটে ভুগছিলেন। বিশেষ করে গ্রীষ্মের সময়ে পানীয় জলের জন্য তাদের অনেক দূর পথ পাড়ি দিতে হতো, যা ছিল অত্যন্ত কষ্টকর ও সময় সাপেক্ষ। তবে এই সমস্যার কাছে হার মানেননি গ্রামের মানুষজন। তারা নিজেরাই উদ্যোগ নিয়ে বৃষ্টির জল সংরক্ষণের পথে হাঁটেন। ধীরে ধীরে প্রায় প্রতিটি বাড়িতে গড়ে ওঠে রুফটপ রেন ওয়াটার হারভেস্টিং ব্যবস্থা, অর্থাৎ বৃষ্টির জল সংগ্রহ করে সংরক্ষণ করা, যা পরবর্তীতে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। আজ সেই ভাঙ্গন গ্রাম সম্পূর্ণ বদলে গেছে। যে গ্রাম একসময় জলের জন্য হাহাকার করত, আজ সেটি জল সংরক্ষণের এক উজ্জ্বল উদাহরণ হিসেবে পরিচিত। এই পরিবর্তন শুধু জলের সমস্যার সমাধানই করেনি, বরং মানুষের জীবনযাত্রার মানও উন্নত করেছে। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর জনপ্রিয় অনুষ্ঠান মন কি বাতে এই ভাংমন গ্রামের অসাধারণ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি এই গ্রামকে দেশের সামনে একটি অনুপ্রেরণার উদাহরণ হিসেবে তুলে ধরেন এবং বলেন, যদি ইচ্ছা শক্তি ও সম্মিলিত প্রচেষ্টা থাকে তাহলে যে কোনো সমস্যার সমাধান সম্ভব। তাই বলা যায়, প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে চলতে শিখলে এবং তার সম্পদকে সঠিকভাবে ব্যবহার করলে আমরা নিজেরাই আমাদের ভবিষ্যৎকে সুন্দর করে তুলতে পারি। আনন্দ আকাশে বাতাসে, আজকে মোদের বড়ই সুখের দিন, আজকে মোদের বড়ই সুখের দিন। আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, আহা হয়েছি স্বাধীন। আজ আবার মোরা ভব ঘুরে মুলুক ছেড়ে যাব দূরে, আবার মোরা ভব ঘুরে মুলুক ছেড়ে যাব দূরে, ভরব ভুবন গানের সুরে।
সুরে পুরানো দিনের কথা আসে মনে, পুরানো দিনের কথা আসে মনে আসে। শ্রোতাবন্ধু, এবারে নজর রাখবো ইতিহাসের পাতায়। ইতিহাসের পাতা আজকের দিনকে নিয়ে কি বলছে। ইতিহাসের পাতা বলছে, কলকাতায় এথেনিয়াম থিয়েটার নামে রঙ্গমঞ্চ খোলা হয় আজকেরই দিনে 1812 খ্রিস্টাব্দে। আজকেরই দিনে 1992 খ্রিস্টাব্দে সত্যজিৎ রায় অস্কার পুরস্কার লাভ করেছিলেন। আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন সুরেশ চন্দ্র সমাজপতি, যিনি বসুমতীর সম্পাদক এবং লেখক। অন্যদিকে বিখ্যাত সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায় আজকেরই দিনে জন্মগ্রহণ করেছিলেন 1899 খ্রিস্টাব্দে। আজকেরই দিনে 1908 সালে জন্মগ্রহণ করেন প্রখ্যাত ভারতীয় অভিনেত্রী দীপিকা রানী। বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী সুমিত্রা মুখোপাধ্যায়ের জন্ম 1949 সালে আজকের দিনেই হয়েছিল। ভারতীয় বিপ্লবী শ্যামজি কৃষ্ণ বর্মা 1930 সালে আজকের দিনেই আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। রূপকথার প্রখ্যাত সংগ্রাহক দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার 1957 সালে আজকের দিনেই প্রয়াত হন। 1965 সালে প্রখ্যাত সাহিত্যিক সতীনাথ ভাদুরীর প্রয়াণ আজকেরই দিনে ঘটেছিল। বিখ্যাত গীতিকার ও কবি আনন্দ বক্সী 2002 সালে আজকের দিনেই আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। শ্রোতা বন্ধুরা, এই ছিল ইতিহাসের পাতায় আজকের দিনের কিছু বিশেষ ঘটনাবলী। শ্রোতা বন্ধুরা, এবারে সময় আপনাদের চিঠি পড়ার, অর্থাৎ লিখছি তোমায় পর্বে। আজকে প্রথম যে চিঠিখানি পড়তে চলেছি, এই চিঠিটি পাঠিয়েছেন আগরতলার কৃষ্ণনগর থেকে গৌরব চক্রবর্তী। তিনি লিখছেন, আমার প্রিয় অভিজ্ঞাপন, জীবনের প্রতিটি মৌলিক প্রয়োজন মেটানোর জন্য দরকার অর্থের। তাই অর্থ ছাড়া জীবন চলে না। আবার অর্থের অভাবে জীবনে নেমে আসে অশেষ দুঃখ যন্ত্রণা। তাই অর্থ অত্যাবশ্যকীয় বস্তু। আপাতত দৃষ্টিতে অর্থ মানুষের সুখ স্বাচ্ছন্দ্যের নিয়ামক হলেও সে অর্থই অনেক সময় অনর্থের কারণ হয়ে দাঁড়ায়। যখনই মানুষ প্রয়োজন মিটিয়ে অর্থের পিছে অন্ধের মতো ছুটে, তখনই সমস্যা শুরু হয়। ভোগবাদী দর্শনের মূল কথা বেশি অর্থে অপার আনন্দ। এমন বিশ্বাসে বিশ্বের বহু মানুষ অর্থের পেছনে ছুটে অন্ধ হয়ে, ফলে অন্যের উপর অত্যাচার, অন্যায়, অনাচার, দুর্নীতি করে এবং দুর্বলকে শোষণ করে ঠকিয়ে সম্পদের পাহাড় গড়ে তুলতে মরিয়া হয়ে ওঠে। অর্থকে কেন্দ্র করে ভাইয়ে ভাইয়ে, পিতা পুত্রে, স্বামী স্ত্রীতে বিবাদ বিসংবাদ, দ্বন্দ্ব কলহ লেগেই আছে। প্রতিদিন পত্রিকার পাতা খুললেই অনেক লোমহর্ষক ঘটনা চোখে পড়ে, যার অধিকাংশই অর্থের কারণে সংঘটিত হয়। অর্থের লোভে মানুষ চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, এমনকি হত্যার মতো জঘন্য পাপাচারে লিপ্ত হয়। অর্থের লালসা মানুষের নৈতিক অধঃপতন ঘটায়। অর্থ সম্পদের কারণেই রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধের দামামা বেজে ওঠে। জীবন ধারণের জন্য অর্থের আবশ্যকতা থাকলেও এর মোহে কখনোই নীতি ও বিবেক বিসর্জন দেওয়া উচিত নয়। বিত্ত অস্থায়ী, কিন্তু মানুষের চরিত্র স্থায়ী। পৃথিবীর সব ধর্মগ্রন্থেই কাম, ক্রোধ এবং লোভ বর্জনের কথা বলা হয়েছে। অর্থকে যদি মানবিক ও নৈতিক উপায়ে নিয়ন্ত্রণ করা যায়, তবে অর্থ অনর্থের বদলে মানুষের কল্যাণে ব্যবহার করা সম্ভব। পরিশেষে বলা যায়, অর্থ মানুষকে বিত্তবান করতে পারে, কিন্তু জ্ঞান বা মহত্ব দিতে পারে না। তাই অর্থের লোভে অন্ধ না হয়ে
সততা এবং ন্যায়পরায়ণতার সাথে অর্থ উপার্জন করে তার সঠিক ব্যবহার করাই শ্রেয়, এবং প্রয়োজনহীন অর্থ মানবিকতায় উৎসর্গ করলে বিপুল অর্থের সার্থকতা আসে। ধন্যবাদ আনতে গৌরব চক্রবর্তী, কৃষ্ণনগর, আগরতলা। এবারে যে চিঠিখানি আমার হাতে রয়েছে সেই চিঠি পাঠিয়েছেন দক্ষিণ জয়নগর, আগরতলা থেকে সেবক চক্রবর্তী। বন্ধু কি লিখেছেন শোনাই আপনাদের। আমার প্রিয় অভিজ্ঞাপন। গ্রামের নাম বিলাসিতাপুর। সেই গ্রামের জমিদার প্রিয়নাথ হাতি। অঢেল তার সম্পত্তি। তিনি বড় দাম্ভিক আর অহংকারী। তার একই ধ্যান, টাকা টাকা, আরো চাই টাকা, টাকাই সব কিছু। একদিন তার স্ত্রী আদুরিবালা স্বামীকে বললেন, দেখো, ছেলে তো উচ্চ মাধ্যমিক পাশ করেছে, তাকে তো মানুষ করতে হবে। একটা নামি দামি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে দাও। আমাদের তো টাকার কোনো অভাব নেই। শুনে প্রিয়নাথ বাবু বললেন, টাকা আর সময় নষ্ট করে কোনো লাভ নেই। ছেলে প্রাণনাথকে আমার ব্যবসার কাজে নিয়োজিত করব। ব্যবসাটা যদি ভালো চালাতে পারে বিপুল অর্থের অধিকারী হবে সে। নামি দামি একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে টাকা দিয়ে একটি ডিগ্রি কিনে তার স্ট্যাটাস বাড়িয়ে দেওয়া হবে। এতে বিয়ের কোনো অসুবিধা হবে না। এই কথা শুনে অবাক চোখে তাকিয়ে আদুরিবালা বলেন, এ কি বলছো? আমাদের সম্পদ তো একদিন ফুরিয়ে যাবে। প্রিয়নাথ বাবু প্রত্যুত্তরে বললেন, আরে দূর, আমার যা সম্পদ এবং বিত্ত আছে 7 পুরুষ বসে বসে খেয়েও শেষ করতে পারবে না। দিনগুলো প্রিয়নাথ বাবুর ভালোই চলছিল, যাচ্ছিল ভালো। কিন্তু হঠাৎ একদিন প্রিয়নাথ বাবুর জীবনে নেমে এলো মহাবিপর্যয়, যেন বিনা মেঘে বজ্রপাত। রাষ্ট্রীয় প্রশাসন তার অবৈধ ব্যবসার বিপুল মাল সামগ্রী আটক করে বাজেয়াপ্ত করল, সঙ্গে করল জরিমানা। ধার দেনা মেটানোর জন্য ব্যাংক ব্যালেন্স, দোকানপাট, গাড়ি বিক্রি করেও ঋণ পরিশোধ করতে পারছিলেন না তিনি। অন্যদিকে ছেলে প্রাণনাথ বিপুল অর্থের সাগরে পড়ে আরও অর্থ কামানোর লোভে জুয়া আর মদে আসক্ত হল। তার ব্যবসা ও যৌবনিকাপাত ঘটল। প্রিয়নাথ বাবু আর অঙ্ক মেলাতে পারছেন না। অবসাদগ্রস্ত হয়ে, পক্ষাঘাতে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন প্রিয়নাথ বাবু। টাকার অভাবে চিকিৎসা করতে পারছেন না। নিঃসঙ্গ আর একাকিত্বের জীবন এখন তার নিত্যসঙ্গী। তিনি উপলব্ধি করলেন, অবৈধভাবে উপার্জিত অর্থ তার জীবন এবং তার পরিবার ধ্বংসের মূল কারণ। এক লহমায় তিনি জীবনের সব সম্পদ হারালেন। পরিশেষে বলা যায়, সৎভাবে উপার্জিত অর্থই জীবনের সুখ শান্তি আনে। অনিয়ন্ত্রিত অবৈধ বিপুল অর্থ জীবনে ধ্বংস আনে। নমস্কার আনতে সেবক চক্রবর্তী, দক্ষিণ জয়নগর, আগরতলা। শ্রোতা বন্ধুরা, এবারে আরও একটি চিঠি রয়েছে, সেটি পড়ে শোনাবো আপনাদের। চিঠিটি লিখে পাঠিয়েছেন হুগলির কুন্নগড় থেকে পাপিয়া পাটোয়ারি। তিনি লিখছেন, মানব চরিত্রের অভ্যন্তরীণ শত্রু ষড়রিপু। এই 6টি রিপু হল কাম, লালসা বা ইচ্ছা, ক্রোধ, রাগ, লোভ, অতিরিক্ত আসক্তি, মোহ, অন্ধপ্রেম, মদ, অহংকার আর উন্মত্ততা, এবং মাৎসর্য, হিংসা বা ঈর্ষা। আমি মনে করি ষড়রিপুর মতোই মারাত্মক ক্ষতিকর নেতিবাচক প্রবৃত্তি হল বিত্তবাসনা। বিত্তবাসনা বলতে বোঝায় ধন সম্পদের প্রতি মানুষের মাত্রাতিরিক্ত আকাঙ্ক্ষা। বিত্তবাসনা মানুষের মনকে অস্থির করে তোলে।
অধিকাংশ সময় দেখা যায় মানুষ অতিরিক্ত ধন সম্পদের আহরণে নেশায় বোধ হয়ে অন্যায় পথে চলে যায়। ফলে সমাজে অসৎ কাজ বাড়ে এবং মানুষের মধ্যে বিশ্বাস কমে যায়। বিত্ত বাসনা মানুষের সুখ কেড়ে নেয়, কারণ লোভ যে অন্তহীন। মানুষের জীবনে অর্থের প্রয়োজন আছে। অর্থ ছাড়া দৈনন্দিন জীবন অতিবাহিত করা অত্যন্ত কঠিন। কিন্তু অর্থলিপ্সা যখন প্রয়োজনের সীমা ছাড়িয়ে মাত্রাতিরিক্ত লোভে পরিণত হয়, তখন তা হয়ে ওঠে বিত্ত বাসনা, যা মানুষকে মনোকষ্টে অসুখী রাখে, সুখ শান্তি বিনষ্ট করে। আমাদের মনে রাখতে হবে, জীবনের আসল সুখ শুধুমাত্র ধন সম্পদে নয়, ভালোবাসা, সততা, শান্তির মধ্য দিয়ে স্বর্গীয় সুখ লাভ করা সম্ভব। তাই মানুষের উচিত সঠিক পথে অর্থ উপার্জন করা এবং প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা। বিত্ত বাসনা মুক্ত হয়ে চিত্ত হয়ে উঠুক ঔদার্যময়। সকলের মঙ্গল কামনায় পাপিয়া পাটোয়ারি, ক্রাইপা রোড, কন্যগড়, হুগলি। এবারে আরও একখানি চিঠি আমার হাতে। সেই চিঠি পাঠিয়েছেন আগরতলার মঠ চৌমুহনী থেকে কমল কৃষ্ণ কর্মকার। তিনি লিখেছেন, প্রিয় প্রভাতী বন্ধু বিজ্ঞাপন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে বিত্ত বাসনা বিষয়ে আমার মনের ভাব প্রকাশের চেষ্টা করছি। বিত্ত হল অর্থ, সম্পদ, যা মানুষকে সচ্ছলতা দেয়। বাসনা হল মানুষের ইচ্ছা, আকাঙ্ক্ষা, যা মানুষকে এগিয়ে নিয়ে যায়। বিত্ত মানুষকে সচ্ছলতা দেয়, কিন্তু বিত্তই সব কিছু নয়। বাসনাও মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাসনা মানুষকে উদ্দীপনা দেয়, সৃজনশীলতা বাড়ায়, লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু বিত্ত ও বাসনার মধ্যে সমতা থাকা উচিত। বিত্ত ছাড়া বাসনা পূরণ হয় না, আবার বাসনা ছাড়া বিত্ত অর্থহীন। বিত্ত ও বাসনার মধ্যে সমতা রেখে জীবনকে সুন্দর করার জন্য মানুষকে কিছু বিষয় মেনে চলতে হবে। প্রথমত, মানুষকে তার বিত্তের সীমা বুঝতে হবে, আর দ্বিতীয়ত, মানুষকে তার বাসনাকে নিয়ন্ত্রণ করতে হবে। আক্ষরিক অর্থে জাগতিক জীবনে বিত্ত বলতে অর্থ, ধন, সম্পদকেই বোঝায়, যা অনিত্য বা অস্থায়ী। সংসারের বেশিরভাগ মানুষ এই অনিত্য বিত্তের পেছনেই ধাবিত। অনিয়ন্ত্রিত বিত্তের বাসনা মানুষকে অসৎ পথের দিকে টেনে নিয়ে যায় এবং পরিণামে একটি সময়ে জীবনে বিপর্যস্ত হতে হয়। অন্যদিকে প্রকৃত বিত্ত হল যা চিরস্থায়ী বা অবিনশ্বর, অর্থাৎ আমাদের সততা, পবিত্রতা, ভালোবাসা, আমাদের প্রতিটি কর্ম এই জগতের কল্যাণের জন্য করা, এক কথায় সৎকর্ম, যা যুগ যুগান্তর ধরে মানুষের মনের মণিকোঠায় অবিনশ্বর হয়ে থাকে। বিনম্র নমস্কার ও ধন্যবাদ আনতে কমল কৃষ্ণ কর্মকার, মঠ চৌমুহনী, আগরতলা। শ্রোতাবন্ধু, এবারে তথ্যে চলে যাচ্ছি। ধলাই জেলার ভারত বাংলাদেশ সীমান্তে মানুষের চলাচলের উপর বিধিনিষেধ আরোপ সংক্রান্ত একটি তথ্য আপনাদের সঙ্গে ভাগ করছি। জনজীবনে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে গন্ডা তুইসা মহকুমার অন্তর্গত রৈস্যাবাড়ি বাজার এলাকায় ধলাই জেলার অন্তর্গত সবকটি মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তের 1 কিলোমিটার এলাকায় সন্ধে 6টা থেকে পরের দিন সকাল 6টা পর্যন্ত সময়ে সাধারণ মানুষের চলাচলের উপর কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। জেলা শাসক ও সমাহর্তা BNSS 2023-এর 163 নম্বর ধারা অনুযায়ী এই বিধিনিষেধ আরোপ করেছেন। 23শে মার্চ 2026 থেকে এই আদেশ কার্যকর হয়েছে এবং যা চলবে 22শে জুন 2026 পর্যন্ত। তবে এই আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিযুক্ত অসামরিক
আধা সামরিক, সামরিক এবং রাজ্য পুলিশ বাহিনীর সদস্যগণ, ধলাই জেলার পুলিশ সুপার, ধলাই জেলার অন্তর্গত মহকুমা শাসকদের জারি করা বৈধ অনুমতিপত্র প্রাপ্ত ব্যক্তি, জরুরি সরকারি কাজে নিয়োজিত সরকারি কর্মচারীগণ এবং অবিলম্বে চিকিৎসা প্রয়োজন এমন ব্যক্তিগণের ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য হবে না। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিএনএস 2023 এর 223 নম্বর ধারা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। শ্রোতাবন্ধু, এবারে যারা কর্মপ্রার্থী বন্ধুরা রয়েছেন তাদের জন্য কর্মখালি বিজ্ঞপ্তি। ভারতীয় সেনাবাহিনীতে অগ্নিবীর নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মোট শূন্যপদ 1000টি। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস। বয়স 17.5 থেকে 22 বছর পর্যন্ত। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 1 এপ্রিল। আর বাছাইকৃতদের র্যালি, পরীক্ষা, ইন্টারভিউর তারিখ ও কেন্দ্র কল লেটারে জানানো হবে। আরও একটি কর্মখালি বিজ্ঞপ্তি রয়েছে। বিএসএনএল এ সিনিয়র এক্সিকিউটিভ ট্রেনি হিসেবে মোট 120টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। শিক্ষাগত যোগ্যতা বিই বিটেক পাস হতে হবে। বয়স 21 থেকে 30 বছর, তবে সংরক্ষিত ক্ষেত্রে যথারীতি ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 31 মার্চ। বাছাইকৃতদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা কেন্দ্র আগরতলা সহ সারা দেশে শতাধিক শহরে, তবে বিস্তারিত কল লেটারে জানানো হবে। এই ছিল কর্মপ্রার্থী শ্রোতা বন্ধুদের জন্য কর্মখালি বিজ্ঞপ্তি। শ্রোতাবন্ধু, এবারে নজর রাখি আবহাওয়া দপ্তরের দেওয়া আগামী 24 ঘন্টার তথ্য কি বলছে। আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকায় আগামী 24 ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয় 30.4 ডিগ্রি সেলসিয়াস এবং আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় 19.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 95% এবং সর্বনিম্ন 55%। এক সতর্ক বার্তায় বলা হয়েছে, রাজ্যের ধলাই, খোয়াই এবং পশ্চিম জেলাসহ 59 জেলায় ভারী থেকে অতি ভারী এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। আগামী 24 ঘন্টার পূর্বাভাস কিন্তু এমনটাই বলছে। শ্রোতাবন্ধু, সবশেষে এবার একটু স্বাস্থ্যের দিকে নজর দেওয়া যাক। স্বাস্থ্য সম্পর্কিত তথ্য জানিয়ে দিই আপনাদের। ইতিমধ্যেই একটু একটু করে গরম পড়তে শুরু করেছে, আর শরীর থেকে দূষিত পদার্থ বার করে দিতে অনেকেই এখন ভরসা রাখেন রকমারি ডিটক্স পানিয়ে। শশা, রকমারি ফল টুকরো টুকরো করে কেটে জলের মধ্যে দিয়ে সেই জল ফ্রিজে রেখে ঠান্ডা করে খাওয়া হয়। এর বাইরেও অনেকেই নানা রকম ডিটক্স পানীয় খান, কিন্তু দিনভর এমন পানীয় চুমুক দিলেই কি লাভ হয়? হ্যাঁ, নিশ্চয়ই লাভ রয়েছে। নানা রকম শারীরবৃত্তীয় কাজের ফলে শরীরে যে অপ্রয়োজনীয় দূষিত পদার্থ তৈরি হয়, যা শরীর থেকে বার করে দেওয়া জরুরি। অনেকেই মনে করেন এই পানীয় খাওয়া হয় সেই জন্যই। শরীরকে সচল রাখতে যে ধরনের জিনিস বার করে দেওয়া দরকার বা ডিটক্স করা প্রয়োজন, তা শরীর কিন্তু নিজেই করতে পারে। এজন্য লিভার, কিডনি, অন্ত্র এবং ত্বক রয়েছে। লিভার নিজেই এই কাজ করে। কিডনি অপ্রয়োজনীয় জিনিস প্রস্রাবের মাধ্যমে বের করে দেয়, আর অন্ত্র এবং ত্বকও ডিটক্স করতে সাহায্য করে। তাহলে ডিটক্স পানীয়ের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন থাকতেই পারে। তবে পুষ্টিবিদরা বলছেন, শরীর ভালো রাখতে পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া জরুরি। জল খেতে সবসময় ভালো লাগে না, তবে জলে ফল মেশানো থাকলে সুন্দর গন্ধ যোগ হয়। ঠান্ডা জল খেতেও ভালো লাগে। তাছাড়া ফলেরও কিছু উপকারিতা রয়েছে। জলে সেই নির্যাস মিশে গেলে বাড়তি ভিটামিনও জুটতে পারে। তবে এই ডিটক্স পানীয়ের কিছু অসুবিধাও রয়েছে।
রকমারি ফল, আদা, পুদিনা দিয়ে তৈরি পানীয়ে ক্ষতির সমস্যা তেমন একটা নেই। দিনে পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া দরকার, তবে অতিরিক্ত নয়। খুব বেশি জল খেলে কিডনির উপর চাপ পড়বে। লেবু মেশানো থাকলে জল খানিকটা টক হয়ে যায়, তাতে অ্যাসিডের মাত্রা বাড়ে। বারবার এমন পানীয় খেলে দাঁতের এনামেল ক্ষয়ে যেতে পারে। আবার অম্বল বা বদহজমের সমস্যা থাকলে লেবু থেকে অসুবিধাও তৈরি হতে পারে। তাই শরীর বুঝে পানীয়টি তৈরি করা দরকার। আবার বেশি আদা খেলেও সমস্যা হতে পারে। যে কোনো উপকারী জিনিসই পরিমিত পরিমাণে খাওয়া দরকার। শরীরকে ভালো রাখতে গেলে টাটকা ফল, শাকসবজি খাওয়া দরকার। পর্যাপ্ত জল, প্রোটিন, কার্বোহাইড্রেট ইত্যাদির সামঞ্জস্যই শরীরকে ঠিক রাখতে সাহায্য করে। আর শ্রোতা বন্ধু, সময় কিন্তু জানান দিচ্ছে আজকের মতো বিজ্ঞাপনের পর্ব এখানেই শেষ করতে হবে। তবে প্রত্যেকদিন যেটা আমরা বলে থাকি, আপনারা প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের প্রতি যত্নবান হন এবং প্রিয়জনদের প্রতি যত্নবান হবেন। আজকে অভিজ্ঞাপনের এই পর্ব নিয়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি রাহুল, সেই সঙ্গে আমি ছিলাম শ্বেতা। আজ তাহলে এখানেই শেষ করছি। নমস্কার। আকাশবাণী আগরতলা। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ এবং এরপর শুনবেন উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে। Swani presents Morning News.